ইসরায়েলি বিমান হামলায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ১,৫৮১ জন, তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ, বন্ধু রাষ্ট্রের সাথে কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, ঝিনাইদহে গণসমাবেশে তারেক রহমান। রাজনীতি আর ব্যবসায়িক ক্যারিয়ারে নিন্দিত সাকিব, তরুণ প্রজন্মের কাছে হারিয়েছেন গ্রহণযোগ্যতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। তার নিহতের বিষয়টি হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে জাতিসংঘে দেওয়া ভাষণে হামলা চালিয়ে যাবার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে এসব হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইরান ও ইয়ামেনে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় শুক্রবার রাতভর বোমা হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর প্রধান ঘাঁটিতে ব্যাপক হামলার পর সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু দাবি করে তেল আবিব। শনিবার এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়। এতে বলা হয়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বের সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। এদিকে হাসান নাসরুল্লাহর নিহতের বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর প্রধান নিহতের ঘটনায় প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আঞ্চলিক সব প্রতিরোধী শক্তি হিজবুল্লাহর পাশে রয়েছে। মুসলিমদের যা আছে তাই নিয়ে ইসরায়েলকে মোকাবিলার ডাক দিয়েছেন খামেনি। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর এই নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে অব্যাহত হামলায় বৈরুত ছাড়ছেন এই অঞ্চলের বাসিন্দারা। বেকা ভ্যালিতেও হামলা জোরদার করেছে ইসরায়েল। প্রাণ বাঁচাতে দক্ষিণ লেবানন থেকেও পালাচ্ছে মানুষ। বৈরুতের সড়কগুলো পরিণত হয়েছে অস্থায়ী আশ্রয় শিবিরে। গত সপ্তাহ থেকে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একের পর এক টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে গাজায় সবশেষ হামলায় প্রাণ গেছে আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনির। আর এসব হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে তার দেশ। অন্যদিকে লেবানন ও গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়ে ইরান ও ইয়ামেনে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১,৫৮১ জন শহীদ হয়েছেন বলে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ও জাতীয় নাগরিক কমিটি। তবে তৈরি করা তালিকাটি চূড়ান্ত নয়, শিগগিরই সরকারিভাবে জানানো হবে। এদিকে শহীদদের তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রাথমিক তালিকা প্রকাশ করতে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির এই সংবাদ সম্মেলন। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে প্রাথমিক তালিকায় শহীদ ১,৫৮১ জন। ১৫৮১-র মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা আবারই হলো ডিসি মহোদয়ের অফিসে যাবে। অফিসে যাওয়ার পরে তারা সেখান থেকে আবার যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে এখানে আমরা দুইটা জিনিস করব। সেখানে তারা ডেটাটা যাতে পাবলিশ করতেছে সেখানে আমরা সতর্ক নজর রাখবো যে ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যাতে আবার না হয়, কোনো মিস ইনফরমেশন না হয়, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে। আন্দোলনে আহত হন ২২,০০০ থেকে ৩১,০০০ মানুষ, যাদের বেশিরভাগই তরুণ। আমরা ইনশাল্লাহ বিস্তারিত তথ্য দিয়ে আমরা আরেকটি প্রেস কনফারেন্স করব যে আমাদের কত ডিসেবল আছে, কত আইন জুড আছে, হাত পা কাটা কতজন আছে, বিস্তারিত আপনারা সামনের প্রেস কনফারেন্সে পাবেন ইনশাল্লাহ।
অভূতপূর্ব অভ্যুত্থানে শহীদদের তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান নাগরিক কমিটির। পলিটিক্যাল পার্টিগুলোর দৌরাত্ম্য শহীদদের নিয়ে যে রাজনীতি সেটা নিয়ে না করার জন্য আমরা মনে করি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হয় নাই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন বিশ্লেষকরা। তবে এর ফল পেতে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। নির্বাচন অনুষ্ঠানে বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গুরুত্বপূর্ণ, আর বন্ধু রাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বের কাছে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। জলবায়ু ঝুঁকি ও ক্ষতিপূরণ, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন, নারীর ক্ষমতায়ন কিংবা নিরাপত্তার পাশাপাশি সামনে এনেছেন প্যালেস্টাইন প্রসঙ্গ। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা। ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকে আলাপ করেছেন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিশ্ব নেতাদের সঙ্গে। এ সফরে সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। কথাটা বলেছে যে আমরা সব ধরনের সাহায্য দিতে প্রস্তুত। এখন ওটা কি আসলে, ওটা যদি যতক্ষণ স্পেসিফিক না হবে এবং এমন সাহায্য যেটা জনগণের লাভ হতে হবে, একেবারে সাধারণ জনগণের, কিছু ব্যক্তির লাভ হলে তার হবে না, তো সেই জায়গার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আমি মনে করি যে 5-6 মাস গেলে হয়তো কিছুটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই সফরটা আসলেই ইম্প্যাক্টফুল ছিল। ভারত, চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূ রাজনৈতিক ইস্যুটিও সরব। বাণিজ্যিক ক্ষেত্রে এগিয়ে চলা বাংলাদেশকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই কূটনীতিক। চীন এবং ভারত দুই দেশ থেকে আমরা কাঁচামাল ফিনিশ প্রোডাক্টটা পাঠাই ইউরোপ এবং আমেরিকা। আমি জানি তাদের মধ্যে তফাৎ আছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আমাকে এমনভাবে চলতে হবে যাতে আমি সেই প্রতিদ্বন্দ্বিতার ভেতরে না ঢুকে যাই। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার বাইরে থেকে আমি কিভাবে আমার স্বার্থে সকলের সাথে সম্পর্ক বজায় রাখবো, এটাই কিন্তু আমার মনে হয় আমাদের জন্য আগামী দিনের একটা মেসেজ বা আমার প্রয়োজন বলে আমি মনে করছি। নির্বাচনের সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রধান উপদেষ্টার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট বাইডেন যখন এই সরকারের পেছনে দাঁড়ান বা তার সমর্থন দেন, তখন মার্কিন প্রশাসন যেমন উদ্যোগী হয়, একটু বাড়তি এনার্জি পায়, বন্ধুরাও মনে করে যে হ্যাঁ, এখন আমরাও যেতে পারি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে ওঠেন ডক্টর ইউনূস। তাকে বহন করা ফ্লাইটটি রোববার বাংলাদেশ সময় রাত 2:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 4 দিনের এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার প্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া অংশ নিয়েছেন 40টি উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে। জনগণের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ধরনের সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়, তাই রোডম্যাপ নির্দিষ্ট করারও আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশাসন থেকে আওয়ামী লীগের দোসরদের অপসারণের দাবি জানান তারেক রহমান। মাহমুদ হাসানের প্রতিবেদন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ রাকিব এবং সাব্বিরের হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে পায়রা চত্বরে জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখানে একটি কিন্তু রয়েছে, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী দলবাজ উচ্ছিষ্টরা প্রশাসনের ষড়যন্ত্র চলমান রেখেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু
এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহাবিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। জনগণের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান তিনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। তথ্যসহ সকল কমিশনকে আমলাতন্ত্র ও দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন ভবনে আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান আরও বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে শক্তিশালী কমিশন গঠন করতে হবে। তথ্যের অবাধ প্রবাহ, মুক্ত চিন্তা ও নাগরিকের সমান অধিকার নিশ্চিতে তথ্য আইনের সঠিক প্রয়োগ নিশ্চিতেরও দাবি করেন টিআইবি নির্বাহী পরিচালক। পুরো কমিশনগুলো সবসময় এই পর্যন্ত যতবার গঠিত হয়েছে দলীয় বিবেচনায় নিয়োজিত হয়েছে এবং দলীয় প্রভাবান্বিত ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা পর্যায়ে সর্বশেষ যেটি আমি বলতে কোনো দ্বিধা নেই, এই কমিশনটি দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। নেতৃত্বে শীর্ষ নেতৃত্বে ছিলেন একজন দলীয় ক্যাডার। তথ্য অধিকার ফোরাম নামে একটি ফোরাম সংস্থা আছে, আপনারা জানেন, একটা উদ্যোগ আছে। তাদের নেতৃত্বে এই ক্ষেত্রে যারা কাজ করছেন গণমাধ্যম সহ সকলের সাথে আলোচনা সাপেক্ষে সবকে সম্পৃক্ত করে তথ্য অধিকার আইনটিকে ঢেলে সাজাতে হবে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসাথে কাজ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কুর্মিটোলা ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে তিনি বলেন, আসিয়ান দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত হলে বাংলাদেশেরও নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে। শিউলি শবনমের প্রতিবেদন। সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসালামের হাই কমিশনার হারিস বিন ওতমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হার্তান্তু সুবোলা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ সহ আসিয়ানভুক্ত দেশগুলোর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাই একযোগে কাজ করছে বলে জানান সেনাপ্রধান। Main purpose of ASEAN is to accelerate economic growth, social progress and cultural development in Southeast Asian region and to promote regional peace and stability. So you can well imagine how they coincide with the idea of security and peace in respect to Bangladesh. বায়ু দূষণ দূর করতে সারা দেশের ক্যান্টনমেন্ট এরিয়া ও গলফ ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে বলেও জানান সেনাপ্রধান। বায়ু দূষণ দূর করতে সারা দেশের ক্যান্টনমেন্ট এরিয়া ও গলফ ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে বলেও জানান সেনাপ্রধান। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব ক্রিকেটে নন্দিত এক নাম সাকিব আল হাসান। তবে ব্যক্তি সাকিব সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক জীবন, ব্যবসায়িক ক্যারিয়ার এই নন্দিত ব্যক্তিকে বানিয়েছে নিন্দিত। চাইলেই হতে পারতেন তরুণ প্রজন্মের আদর্শিক একজন, তবে ভ্রান্ত জীবনে বেশি মনোযোগী হয়ে ওঠায় গ্রহণযোগ্যতা হারিয়েছেন। কিভাবে গ্রহণযোগ্যতা হারালেন সাকিব? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কি করবে তো জয়লাভ। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতি শুধু বাংলাদেশেই নয়, এমন নজির আছে বহির্বিশ্বেও। সাকিবও হতে চেয়েছিলেন সে দলেরই একজন, নাম লিখিয়েছিলেন রাজনীতিতে। তবে ছাত্র আন্দোলনে ক্ষমতা হাতছাড়া হয় 7 মাসের মাথায়। বিতর্কের বোঝা থেকে রেহাই পাননি সাকিব, কপালে জুটেছে হত্যা মামলা। রাজনীতিতে যাওয়া ছিল বিতর্কের একটি বড় অংশ। রাজনীতির মাঠেও বিতর্কিত হন সাকিব। এক জনসভায় এক ভক্তকে মারপিটও করেছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটে তারকা বনে যাওয়ার পর খেলার মাঠ থেকে ব্যক্তি জীবনে বেশি সময় দিতে দেখা যায় সাকিব আল হাসানকে। দেশ ও দেশের বাইরে শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হয়ে যাওয়ায় বেশি মনোযোগী ছিলেন সাকিব।
জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়েও জুয়ার নেশা ছাড়তে পারেননি সাকিব। জুয়া না খেলেও জুয়ার বিভিন্ন বিজ্ঞাপনে বেশে উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডারের চেহারা। এছাড়া দেশের কয়েকশো বিজ্ঞাপন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন সাকিব। হোটেল ব্যবসা থেকে কাকড়ার খামার, কলকাতার পূজা মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালানো, শেয়ার বাজার কারসাজি, ক্রিকেট মাঠে দর্শকদের মারদৌড়, এই সাকিবকে নিয়ে অস্বস্তি ছিল অনেকেরই। সবশেষে আন্দোলনে ছাত্র জনতার রক্ত ও সাকিবের বিবেককে নাড়া দেয়নি একটুও। পুরো সময়টাতে নীরব ভূমিকায় ছিলেন তিনি। নারী ইস্যুতেও সর্বশেষ বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসান। সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ের সাথে দেশের বাইরে ঘুরতে দেখা যায় তাকে। বিতর্কে আমন্ত্রণ জানায় কোনো ব্যক্তির জনপ্রিয়তাই। ক্রিকেটে নন্দিত হয়েও ব্যক্তি সাকিব আল হাসান নিন্দিত। পারভেজ খোকন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মব জাস্টিসের নামে আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা, পুলিশ প্রধানের হুঁশিয়ারি। দুর্গা পূজা ঘিরে চলছে নানা পরিকল্পনা, নিরাপত্তা নিশ্চিতে কঠোর গোয়েন্দার তৎপরতা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীদের প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের দাবিতে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি আরও বলেন, পুলিশ দিয়ে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে ভীতির রাজত্ব তৈরি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের মানুষ স্বস্তি পেয়েছে। ফখরুল আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। সরকারকে, বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। জুলাই বিপ্লবে হাসিনা পতন আন্দোলনের চারাগাছ রোপণ করেছিল বিএনপি। এই চারাগাছে পরিচর্যা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝালকাঠি জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভায় এ মন্তব্য করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এছাড়া কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের নেতাদের। ঝালকাঠি প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠিতে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা। প্রধান অতিথির বক্তব্যে মুনায়েম মুন্না বলেন, তারেক রহমানের সার্বিক তদারকিতে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ চলছে। এই আন্দোলনের গাছ রোপণ করেছিল, চারা গাছ রোপণ করেছিল বিএনপি, আর এই গাছে পানি দিয়ে পরিচর্যা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ওনার সার্বিক তদারকিতে বাংলাদেশে এই গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি প্রথম থেকে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অঙ্গ সংগঠন কিন্তু মাঝে ছিল। এই যৌথ কর্মী সভায় প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দেশ গড়ে তুলতে যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কোনো ধর্মের মানুষের সঙ্গে বিরূপ আচরণ করা যাবে না। যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনা বিতাড়িত হয়েছে, সে আন্দোলন সংগ্রাম ভুলুণ্ঠিত হয়ে যাবে যদি আমরা একটি ভুল করে থাকি। আপনাদের যে আশেপাশে যে লোকগুলো রয়েছে যারা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করেছে অথবা বিভিন্ন ধর্ম গোত্রের মানুষ রয়েছে, তাদের প্রতি আপনারা কোনো বিরূপ আচরণ করবেন না। এ সময় তারেক রহমানের নির্দেশ মেনে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত সহযোগিতার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে কর্মীদের আহ্বান জানান বক্তারা। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শিক্ষা সংস্কার কমিশন ছেঁটে ফেলে আস্তিক ও আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে তিনি আরও বলেন,
যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনায় বুঝতে পারে না তাদেরকে কেন শিক্ষা সংস্কার কমিশনে বসতে দেওয়া হয়েছে, তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া হোক। এই জাতির ঘাড়ে তাদেরকে বসতে দেওয়া যাবে না। ৯৯% মানুষ নাস্তিক, তাই না? কি তাহলে কি আস্তিক? আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন? সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না? এদেরকে কেন এখানে দেওয়া হলো? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া হোক। এদিকে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে কমিটি বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। গত ১৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে ১০ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজি মোহাম্মদ মঈনুল ইসলাম। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় তিনি আরও বলেন, জামিনে থাকা জঙ্গিরা নজরদারির মধ্যে থাকবে, তারা আবারও জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি জানান, পুলিশের লুট হওয়া অস্ত্রের ৭৫ ভাগ উদ্ধার হয়েছে। যারা সন্ত্রাসবাদে জড়িত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর। যারা জামিন পেয়েছে, যদি কোনো কারণে আমাদের এখানে আমরা দেখি যে কেউ আবার জঙ্গিবাদে জড়িয়েছে, সন্ত্রাসবাদী কার্যক্রম করছে, সেখানে আমরা কিন্তু তাকে আবার আইনের আওতায় আনব। পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র, পাট ও নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অপরদিকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলছেন, মানবাধিকার রক্ষায় প্রয়োজন মানবাধিকার কমিশনের সংস্কার। মাহতাব মিনহাজের প্রতিবেদন। মানবাধিকার প্রসঙ্গ আর রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সিজিএস এর এই সংলাপ, ক্ষুদ্র জায়গা থেকে অনুরোধ করব, যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিরা। আমার আইডি কার্ডটাকে বাসায় রেখে যেতে হতো। বক্তারা বলেন, যারা মানবাধিকার নিয়ে কাজ করবে তারাই পরিচালিত হন দলীয়করণের আওতায়, যা সুষ্ঠু তদন্তের অন্যতম বাধা। মানবাধিকার বলতে বাংলাদেশে কোনো গঠন আসলে নাই, কোনো ফ্রেম নাই, কিচ্ছু নাই। সুতরাং এটাকে, এই বস্তুটাকে একদম নতুন করে শুরু করতে হবে। আমি মনে করি মানবাধিকার কমিশনের এই জায়গাটা পুরা ল সিস্টেমটা চেঞ্জ করতে হবে, কারণ মানবাধিকার হচ্ছে স্বাধীন মানবাধিকার কমিশন। আলোচনায় উঠে আসে জুলাই আগস্ট আন্দোলন প্রসঙ্গ। 15 বছরের লাগাতার সংগ্রামের চূড়ান্ত রূপটা ছিল জুলাই আগস্ট, কিন্তু এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। যদি কোনো সমস্যাই রাষ্ট্রে না থাকতো, যদি আন্দোলনই না থাকতো, তাহলে এইগুলি তো হওয়ার কথা ছিল না। এই লড়াইটা যখন সবাই রাজনৈতিক দলের লিডাররা বলেন ছাত্র জনতা বলাতে ক্ষতি নেই, তো কারণ জনতার মধ্যে তো আপনারাও পড়ছেন, রাজনৈতিক দলের নেতা এবং যারা আছেন আপনার যারা, তারা কি জনতার ভিতরে পড়েন না? বর্তমান সরকারের উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেন, পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজন সংস্কার। পুলিশ কমিশনের ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ়। যদি আমার কিছু করার থাকে তাহলে আমি পুলিশ কমিশন করব, কারণ আমাদের দেশের পুলিশকে মানবাধিকার যদি বলেন, আমাদের দেশের পুলিশকে দিয়ে শুরু হয় মানবাধিকার লঙ্ঘন। এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে? তিনি বলেন, খুব শিগগিরই রোডম্যাপ প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার। অফকোর্স রোডম্যাপ হবে। 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, সেইটার বেস করে একটা রোডম্যাপ হবে। আলোচকরা বলেন, মানবাধিকার রক্ষা করতে হলে ভয়ের কোনো সংস্কৃতি তৈরি করা যাবে না। 5 তারিখে ফল না হতো তাহলে আমরা বোধহয় আয়না করে ঢোকার। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে সংঘাতীয় পরিবেশ সৃষ্টি করে সরকারকে বিপদে ফেলতে একটি স্বার্থান্বেষী মহল সচেষ্ট রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। এই সংঘাতে দেশ ও বিদেশের ইন্ধন রয়েছে বলেও মনে করেন তারা। পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি বিষয়ে রাজধানীতে রাওয়ায় আয়োজিত আলোচনা সভায় এমন কথা বলেন তারা। এ সময় বক্তারা আরও বলেন, শুধু রাজনৈতিক বা সামাজিকভাবে নয়, বহুমাত্রিকভাবে পার্বত্য এলাকার সমস্যা সমাধান করতে হবে।
মফিউর রহমানের রিপোর্ট। খাগড়াছড়িতে চোর সন্দেহে পিটুনিতে বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। 4 জন নিহত হওয়ার পর ক্রমশ জটিল হয়ে ওঠে পরিস্থিতি, অশান্ত হয়ে ওঠে 3 পার্বত্য জেলা। সংকট নিরসনে পথ খুঁজতে আলোচনা সভার আয়োজন করে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, পাহাড় অশান্ত করার চেষ্টা নতুন নয়, এখানে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলেন, এই সমস্যা উত্তরণে ভূমি বিরোধ নিষ্পত্তি করতে হবে আগে। অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সংলাপ হওয়া উচিত। একটি সমস্যার সমাধানের জন্য কথা বলার চেয়ে বড় চিকিৎসার পৃথিবীতে কিছু নাই। এই সমস্যা জিয়ে রেখেছে কে? দুটা বিপরীত ধর্মী কথা আছে। একদল চাপিয়ে দিচ্ছে যেটা আর্মি করেছে, আরেক দল চাপিয়ে দিচ্ছে যে রাজনীতিবিদরা করেছে। এ সময় তারা শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের উপর জোর দেন। ঘটনা ঘটেছে খাগড়াছড়ি, তারপরে আসলো এটা খাগড়াছড়িতে, তারপরে আসলো রাঙামাটিতে, এবং আমার সবগুলো ঘটনা দেখে মনে হচ্ছে সবগুলো থরে থরে সাজানো। এক পক্ষ বলে যে এই জায়গাটা একান্তই আমার, আরেক পক্ষ বলে যে এই জায়গাটা সবার। তুমি নাম বাংলাদেশি না? ইলেক্টেড কাউন্সিল যেখানে বাঙালিদেরও কিন্তু 1/3 ইয়ে ছিল, সেইটা যদি আজকে আমরা প্র্যাকটিস করতাম, ওটার মাধ্যমে এটা পরিশুদ্ধ হতো। এই শান্তি চুক্তির মধ্যে কিছু ক্লজ আছে, যে ক্লজগুলো সরাসরিভাবে আমাদের যে সংবিধান চালু, যে সংবিধান আছে তার সঙ্গে সংযুক্ত। পার্বত্য চট্টগ্রামে চলমান সমস্যা নিরসনে সাবেক সেনা কর্মকর্তারা সরকারকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত বলে জানানো হয় এই অনুষ্ঠানে। পার্বত্য চট্টগ্রাম আমাদের অবিচ্ছেদ্য অংশ, এটা যেন এখানে সবাই থাকবে। পাহাড়কে শান্ত রাখতে সুবিন্যস্ত পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন আলোচকরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আশ্বিনের শুরু থেকেই পূজার আমেজ ছড়িয়ে পড়ে শিউলির দোলায়, কুমোরটুলির ব্যস্ততায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ও মনে। দিন গণনার সাথে চলে আগমনীর আবাহনের নানামুখী প্রস্তুতি। আর্থসামাজিক পরিবর্তনের মাঝেও ভক্ত অনুরাগীদের মনের কোণে দুর্গাপূজা ঘিরে চলছে নানা পরিকল্পনা। সেসবের সফল বাস্তবায়নে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রশাসনও। সঞ্জয় অধিকারীর রিপোর্টে বিস্তারিত। আশ্বিনের নীল আকাশ, কাশবনের দোলা আর শিউলি কুড়োনোর দিনে বাঙালি অপেক্ষায় আছে মহালয়ার মন্ত্র উচ্চারণের সাথে দেবীপক্ষের সূচনার। দশভুজার আদল অবয়বে পূজার পবিত্রতা আর ভক্তের কল্পনায় সাকার রূপদানে ব্যতিব্যস্ত কারিগর। শাস্ত্রমতে এবছর দেবীর আগমন দোলায় আর গমন ঘটকে। এই আগমন গমনের প্রস্তুতিতে দিন গুনছেন ভক্ত অনুরাগীরা। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ দিকেই, আপনার রং করার প্রস্তুতি চলবে। পূজা শুরু হবে আপনার 9 তারিখ থেকে। এবার সারা দেশে 32,000-এরও বেশি পূজা মণ্ডপে দেবীর আরাধনা করা হবে, আর ঢাকা মহানগরীতে পূজা হবে 254টি মণ্ডপে। মন্দিরে প্যান্ডেলের কাজ চলছে, আশা করি 2 তারিখের মধ্যেই আমাদের প্যান্ডেলের কাজটা শেষ হয়ে যাবে, তারপর আলোকসজ্জার কাজ হবে। 8 তারিখের থেকে আমাদের সম্পূর্ণ পুজোর ডাকডোক বেজে যাবে। এত বড় আয়োজনে দেশজুড়ে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে প্রশাসনের দায়িত্বশীলরা। পূজার আগে রয়েছে কঠোর গোয়েন্দা তৎপরতা, আর পূজার সময় 3 স্তরের নিরাপত্তায় কাজ করবে প্রশাসন। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও পূজা মণ্ডপকে ঘিরে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। এই পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো ধরনের হুমকি আমাদের কাছে নাই। সময়ের জটিলতা আর ভেদাভেদ ভুলে ষষ্ঠী থেকে দশমীর 5টি দিন সনাতন ধর্মাবলম্বীর সাথে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ মাতবে উৎসবে। এখন তারই অপেক্ষা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মিস্টার 10% চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। কানপুরে বাংলাদেশ ভারত টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টি, খেলা পরিত্যক্ত ঘোষণা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বালু ব্যবসায়ী থেকে মাত্র 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে ওঠেন চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী।
নগর ভবনকে বানিয়ে ফেলেন আত্মীয় স্বজনের দুর্নীতির নিরাপদ কেন্দ্র। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে কাজে লাগাতেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও। পরিচিত ছিলেন মিস্টার 10% নামে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে দুর্নীতির বরপুত্র রেজাউল করিমের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এখানে আমরা অনেক সময় শুনেছি মেয়রের নাম দিয়েছে মিস্টার 10%। মিস্টার 10% অর্থ হচ্ছে এটাই, উনি 10%-এ কাজ বেচা কিনা করে। ভোটারবিহীন নির্বাচনে 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন রেজাউল করিম চৌধুরী। মাত্র 3.5 বছরে ফুলে ফেঁপে ওঠেন এক সময়ের এই বালু ব্যবসায়ী। গড়ে তোলেন অর্থ আর সম্পদের বিশাল পাহাড়। পেশায় ছিলেন ঠিকাদার। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তৃতীয় সারির নেতা ছিলেন রেজাউল করিম। নগর উন্নয়নে 2022 সালে সরকারের দেয়া 2490 কোটি টাকার বরাদ্দেই বদলে যায় তার ভাগ্যের চাকা। 402টি লটে 263টি দরপত্র আহ্বান করে কার্যাদেশ দেওয়া হয় 212টি প্রতিষ্ঠানকে, যার অধিকাংশই পান তার আত্মীয় স্বজন, বন্ধু আর দলীয় কর্মীরা। এই মেয়র ভবনে টাকা ছাড়া কোনো কাজ হয় না, গোপনে আতাত করে এবং দলীয় একটা প্রভাব বিস্তার করে। একটা সার্টিফিকেট নিতে গেলেও ওখানে 500 টাকা ঘুষ, 1000 টাকা ঘুষ। বিভিন্ন আওয়ামী লীগপন্থীরা সমর্থকরা লুটিপুটি করে এটা একটা লুটখানা হিসাবে পরিচিত হয়েছে। সিটি কর্পোরেশনের পিপিআর অনুসরণ না করেই একক কর্তৃত্ব বলে কাজ ভাগাভাগি করতেন মেয়র রেজাউল করিম। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে মেয়র একা নন, সাথে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। মেয়র মহোদয়ের পক্ষে ইজিপি অ্যাকাউন্টটা আমি যেহেতু দেখি, এই জন্য আমি অ্যাপ্রুভাল দিই। এটা সিলেকশনের পরে যেখানেই এই সেবা প্রদানের বিষয়টা আছে, এখানে কোনো না কোনোভাবে একটু দুর্নীতি ছোঁয়াটা থাকেই। সিটি কর্পোরেশনে হয়তো এর পরিমাণ বেশি। অর্থ আত্মসাতের পথ সুগম করতে নিজের পছন্দের ব্যক্তিদের প্রকল্প পরিচালক হিসেবেও নিয়োগ দিতেন রেজাউল করিম। এই প্রজেক্টের পিডি করার একমাত্র সিনিয়র হিসেবে যদি কাউন্ট করি আমি ছিলাম, এবং আমি একমাত্র, দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। তখন আমার ইমিডিয়েট জুনিয়র তৈব সাহেবকে উনি বাইর থেকে আনছেন। একজন ওনার পড়ালেখা কমপ্লিট না করে পিডি হিসেবে যোগদান দিতে পারে না। কেমনে জানি এটা মন্ত্রণালয় থেকে পর্যন্ত করে আসছে। এটা আবার একটা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দেখাইছে। সবশেষ 3 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সমাবেশে দেখা গিয়েছিল তাকে। তবে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আর দেখা মেলেনি মিস্টার 10% রেজাউল করিম চৌধুরীর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে চলছে প্রতারণা। বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মনে করছেন কেন্দ্রীয় সমন্বয়করা। এদিকে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তারা। মাহতাব মিনহাজের রিপোর্ট। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা এই তরুণের নাম জাহিন রোহান রাজিন। মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বান জানানো হলে প্রধান উপদেষ্টার 2 তরুণ সফর সঙ্গীর সঙ্গে এই তরুণও যোগ দেন দর্শক সারি থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় জোর সমালোচনা। তাকে পতিত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে উল্লেখ করে সমন্বয়করা। বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বলবো, তিনি হচ্ছে এমন একটা জায়গায় আছে, এখন তিনি খুঁটে ধরে আমার পরিচয়টা শনাক্ত করা কি এটা ওনার দায়িত্ব? সে ফ্লাইন ওয়াইজ গেছে এবং আমি যতদূর জানি সে আওয়ামী পরিবারের এবং সে আওয়ামী লীগের সাথে এখনও তার খুবই ভালো সম্পর্ক, এবং সে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল থেকে যে অ্যাঙ্গেলেই বলুক, আমার কাছে মনে হচ্ছে যে এটা আওয়ামী লীগের এবং রয়ের একটা ষড়যন্ত্র। এদিকে সারা দেশে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে জনগণের হাতে আটক হয়েছে অনেকে। এমন ঘটনা এ পর্যন্ত 30টির মতো। এমন পরিস্থিতিতে চিন্তাভাবনা চলছে প্রকৃত সমন্বয়কদের একটি তালিকা প্রকাশের। এখন যে ভুয়া সমন্বয়কগুলো বের হচ্ছে, এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেন্ট্রালি হচ্ছে আমাদের দিক থেকে আসলে এগুলোর ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া দরকার। গুঞ্জন থাকলেও এই মুহূর্তে সমন্বয়কদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল গঠন হবে না বলেও দাবি করলেন তাদের কেউ। এখন পর্যন্ত আমাদের এই সংগঠন থেকে ধরেন রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দল করার নিয়ে কোনো আলোচনা হয় নাই। এটা কিন্তু কোনো রাজনৈতিক আসলে দল বা সংগঠন নয়। এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসলে এমন ধরনের কোনো কথা হয়নি যেটা আসলে রাজনৈতিকভাবে হচ্ছে একটা দলে গঠন হবে। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করাই ছাত্রদের মূল কাজ হওয়া উচিত বলে মনে করছেন তারা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানী যাত্রাবাড়ি থেকে অপহৃত ব্যবসায়ী জাকারিয়াকে পুরনো পল্টনে একটি ভবন থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। গেল শুক্রবার তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে কে বা কারা অপহরণ করে। পরে অপহৃতের স্ত্রী স্বর্ণাকে ফোন করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর পরপরই অনুসন্ধানে নামে ডিবি পুলিশ। শনিবার বিকেলে অভিযান চালিয়ে পুরানা পল্টনে একটি ভবনের 4 তলা থেকে জাকারিয়াকে উদ্ধার করা হয় এবং আটক করা হয় অপহরণকারী দলের 7 সদস্যকে। এ সময় অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়। কদমতলী এলাকায় একটা টিম পাঠিয়ে দেই। সেখান থেকে ওই অপহরণকারীর মূল হোতা কবিরের স্ত্রীকে আমরা ওই টাকাসহ আটক করি। ওর মাধ্যমে তথ্য পাই যে পল্টনে একটি বাসায় ওর অফিস আছে কবিরের, সেখান থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। অক্ষত অবস্থায় 6 জনকে যারা অপহরণের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘরটি আমরা তল্লাশি করি। তল্লাশির এক পর্যায়ে কবির যে টেবিলটা ব্যবহার করত তার ড্রয়ার খুলে আমরা 2টি বিদেশি পিস্তল, 18 রাউন্ড গুলি এবং 4টি ম্যাগাজিন সেখানে পাই। এবার বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের ও আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান শতভাগ শরিয়া নীতিমালা অনুসরণ ও বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি কৃষি, ক্ষুদ্র নিয়ে মাঝারি খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান তিনি। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলি বিমান হামলায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত। ছাত্র জনতার আন্দোলনের শহীদ 1581 জন, তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ, বন্ধু রাষ্ট্রের সাথে কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচিত সরকারে কোনো বিকল্প নেই, ঝিনাইদহে গণসমাবেশে তারেক রহমান। রাজনীতি আর ব্যবসায়িক ক্যারিয়ারে নিন্দিত সাকিব, তরুণ প্রজন্মের কাছে হারিয়েছেন গ্রহণযোগ্যতা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।